আগামী কিছুদিনের মধ্যে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, আগে গণপরিষদ নির্বাচন, জুলাই চার্টার নিয়ে বিতর্ক, রাষ্ট্রপতিকে বিদায় দিতে হবে, সেনাপ্রধানকে সরাতে হবে, প্রধান বিচারপতিকে রাখা যাবে না, এরকম নানা রকমের আলোচনা, নির্বাচন কমিশন যেটা আছে এটা আমরা মানি না, এবং মব কালচার গত কয়েক মাস আমরা দেখেছি। এটার যদি আরো বিস্তার ঘটতে থাকে, হ্যাঁ, মানে সেটা কিভাবে হ্যান্ডেল করবেন আপনারা, ডিল করবেন? আমি তাহলে ফার্স্টে এপ্রিলেরটাতে আসি। এপ্রিলেরটাতে আমি এগেন আমার বিজ্ঞ সমালোচকের সাথে এক জায়গায় একটু দ্বিমত পোষণ করবো। দ্বিমত পোষণ করবো মানে কি, যে এপ্রিলে এক্সপ্লেনেশনের দরকার নাই। এপ্রিল কেন খারাপ এটা এক্সপ্লেনেশনের দরকার নাই। সরকারের দিতে হবে এক্সপ্লেনেশন, তারা কেন ডিসেম্বর দিবে না, সরকারের দিতে হবে এক্সপ্লেনেশন। জনগণের জন্য সরকার, সরকারের জন্য জনগণ না, সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক আর সেটা নির্বাচিত সরকার হোক। সো সরকারকে জানাইতে হবে তারা এপ্রিলে কেন দিলেন। আমরা বলতে বলতে টায়ার্ড হয়ে যাবো এপ্রিল কেন খারাপ, এটা না ভাই। আপনি আমাদেরকে বুঝান কেন আপনি ডিসেম্বরে দিতে পারবেন না, কেন আপনি ডিসেম্বরের আগে দিতে পারবেন না। যদি ব্যাপারটা এরকম হয়, ডিসেম্বরে দিলে বিজয়ের মাস, মার্চ মাস, স্বাধীনতার মাস, ফেব্রুয়ারি 21-এর চেতনার ইস্যু, মানে কারো জন্য তো ওই না, কারো জন্য ওই মাসগুলো হয়তো নির্বাচনী ক্যাম্পেইনে সমস্যা হতে পারে না, ওই মাসগুলোর কথা বলছি আমি, ওই যে ডিসেম্বর, মার্চ, ফেব্রুয়ারি। এবং কার জন্য কি এই সব সরকারের যদি তাদের প্রতি ব্লেসিংস থাকে, হ্যাঁ, সরকারের ব্লেসিং তো কারো না কারো প্রতি আছে, এটা তো অবভিয়াস। কারণ আপনি যে কথাগুলো বললেন, যে গণপরিষদ নির্বাচন বা যেগুলো, এগুলো তো ভেরি স্পেসিফিক একটা গ্রুপ চাচ্ছে, যেই গ্রুপের রাজনৈতিক অস্তিত্ব নিয়েও আমরা সন্দিহান। যে সত্যি কথা, এটা সরকারের পৃষ্ঠপোষকতার একটা দল তৈরি করা হয়েছে। এখানে অরিজিনাল জুলাই আন্দোলনের বেশ কিছু তরুণরা আছে, তবে তরুণরা তাদেরকে যেভাবে মিসগাইড করা হয়েছে, বেশ কিছু না কিছু মানে কি, যদি আপনি 20 জনও ধরেন, 20 জন তো বেশ কিছু। আমি সেই হাজার লক্ষ তরুণ, লক্ষ তরুণের কথা না, লক্ষ তরুণ তো মাঠে ছিল। হ্যাঁ, বাট জনগণ মনে করেন টেলিভিশন মিডিয়াতে যারা এসছেন তাদের বেশ কিছু জন এখানে আছেন, আমি সেই হিসেবে বলছি। আমি আবার একটু ক্লিয়ার করি জিনিসটা। তো তাদের কথা হিসেবে এই এই যে আপনার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন বা এই জিনিসগুলো চাওয়া হচ্ছে। কোন রাজনৈতিক দল বা জনগণ এজ এ হোল তো এগুলো চায় নাই। জনগণ কি চায় জানতে হলে তো আপনার নির্বাচন দিতে হবে একটা ভাই। এই নির্বাচন থেকে আপনারা এত দূরে যাচ্ছেন কেন? এবং আপনি যদি বলেন যে এনসিপি এই জিনিসটা চাচ্ছে, তাহলে এই যে আন্দোলন করা, যে এই যে যুগপৎ আন্দোলনের পুরো যে রাজনৈতিক শক্তি, যারা 10 বছর ধরে বা 15 বছর ধরে বিরুদ্ধে লড়াই করেছে, তাদের কথা আপনি কেন শুনবেন না? এবং আপনি যদি জনগণের সাপোর্ট হিসেবে বলেন, সো ফার রাইট নাও আমরা যতটুকু দেখতে পাই, যে রাস্তার দিকে তাকালে আমরা একটু তো খেয়াল করি, 2 লাখ মিছিল যখন হয়, 10 লাখ মিছিল যখন হয়, তখন তো বুঝি ভাই তার ভোট কতখানি থাকতে পারে। তো সেই জায়গায় সবচেয়ে এগিয়ে কে? বাই ফার, মানে অন্য কারোর সাথে কোনো কম্পিটিশন নাই। কে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যার নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তাহলে আপনি জনাব তারেক রহমান যেই দল লিড করেন, যেই দলের বাই ফার বিগেস্ট পাবলিক ফলোয়িং, পিপল ফলোয়িং, সেই দলের কথা না শুনে আপনি র্যান্ডম কোন একটা গ্রুপের কথা শুনছেন, এটা তো অ্যাকসেপ্টেবল না, এটা তো জনগণের কাছে অ্যাকসেপ্টেবল না। আপনি কেন শুনবেন? তো একটা পরিষ্কার দিতে হবে তো ভাই, আজকে নাহলে কালকে একটা পরিষ্কার দিতে হবে। এই যে আপনি এই যে আপনার আমাদের আর্ম ফোর্সেসের কথা বললেন, আর্ম ফোর্সেস সরকারের একটা অংশ, আর্ম ফোর্সেস সরকারের একটা অংশ, সরকারের হয়ে কাজ করে। আজকে আর্ম ফোর্সেসের সাথে একটা ডিসটেন্স কেন তৈরি হয়েছে? শুধু সরকার বললে হবে না, রাষ্ট্রের একটা, আমি রাষ্ট্র সরকার হিসেবেই বলছি আর কি। হ্যাঁ, সো সরকারের একটা অংশ, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের সাথে আজকে সরকারের ডিসটেন্স বা এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডিসটেন্স কেন হয়েছে? কারণ তারা ভাই রাজপথে থাকতে চায় না, তারা তাদের যেই কাজ, তারা সেই কাজে ফেরত যেতে চায়। এবং 10 মাসে আমরা দেখেছি যে যেই কাজগুলোতে, এই যে পুলিশ প্রশাসনের কাজ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাজ বলেন, এই পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এমন কোনো উন্নতি করতে পারেন নাই এই অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে আসলে আর্ম ফোর্সেসকে তারাও বলতে পারেন যে ঠিক আছে বাবারা তোমরা ব্যারাকে যাও। আর্ম ফোর্সেস তারা টায়ার্ড হয়ে যাচ্ছেন, কারণ তারা ব্যারাকে যেতে চায়। এবার আমি কোনো একজন সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে লিখেছিলেন যে এই প্রথম বিশ্বের ইতিহাসে আর্মি নির্বাচন চায় আর সুশীল সমাজ নির্বাচন চায় না। আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে এটাই সত্যি কথা ভাই। কিন্তু এখন আমরা আসি যে কার কথা শোনা উচিত। প্রথমত অবভিয়াসলি জনগণের কথা শোনা উচিত। জনগণের কথা শুনতে হলে ভোট দিতে হবে। আচ্ছা, এর বাইরে যদি কারো কথা শুনতে হয়, তাহলে জনগণের বড় ম্যান্ডেট কার কাছে থাকতে পারে সেটা দেখেন। সবচেয়ে বড় দল কি? বিএনপি। বিএনপির নেতৃত্বে বাকি সব রাজনৈতিক দলও আছে, হাতে গোনা এই যে এনসিপি ছাড়া
বাকি সব রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে। কেন বাকি সব বললাম? কারণ বাকি সব রাজনৈতিক দল যারা মনে করেন বিএনপির সাথে তাল মিলিয়ে কথাও বলছে না, তারাও বিএনপির সাথে এখন রেগুলারলি মিটিং করছে কয়টা সিট পেতে পারে যদি বিএনপির সাথে কোয়ালিশনে যায়। যদি আমি আপনার সাথে আলোচনায় থাকি ভাই, কোয়ালিশনে গেলে কয়টা সিট পেতে পারি, তার মানে আমি বাইরে যখন আপনার বিরুদ্ধে কথা বলছি শুধুমাত্র একটা কারণে বলছি যে আপনার সাথে আমার সিটের সংখ্যা বাড়ানোর, আর কোনো কারণ নেই। তার মানে প্রত্যেকটা দল তাহলে জনাব তারেক রহমানের সাথে জাস্ট নিজেদের সিট সংখ্যা বাড়ানোর জন্য হয়তো একটু পলিটিক্যাল গেমস খেলছে, যেটা খেলে থাকে অনেক সময় নির্বাচনের আগ দিয়ে। তো এই জায়গা থেকে তাহলে আপনি কার সাথে বসবেন? রাষ্ট্রকে আপাতত স্থিতিশীলতা বা স্টেবিলিটি দিয়ে রেখেছে আমাদের আর্ম ফোর্সেস। সেই আর্ম ফোর্সেস যখন তারা রেস্ট চাইছে, তারা তাদের জায়গায় ফেরত যাচ্ছে এবং তারা জানে যে নির্বাচন না দিলে তারাও যেতে পারবে না, সেই জায়গা থেকে আপনি ওই জায়গাটাতে অস্থিরতা কেন বাড়াতে চেষ্টা করছেন? এডিশনাল আপনি যে ইস্যুগুলো নিয়ে আসছেন, এই যে ঈদের আগের আলোচনায় বা বক্তব্যে মাননীয় প্রধান উপদেষ্টা যে ইস্যুগুলো তুলেছেন, এটা না তুললেও পারতেন ভাই। করিডোরের ইস্যু তুলেছেন, পোর্টের ইস্যু তুলেছেন। করিডোর ইস্যুটা কেন তুললেন? করিডোর ইস্যুটা এনিওয়ে ইউ লুক অ্যাট ইট, এখন আপনার এখানে মিয়ানমারের ম্যাপ দেয়া, করিডোর ইস্যুটা আপনি যেভাবে তুলেন না কেন, মিয়ানমার ইজ এ ডিস্টেবিলাইজড স্টেট রাইট নাও। বলা যায় না ভাই আগামীতে মিয়ানমারে বড় বড় জিওপলিটিক্যাল ফোর্সেসের প্রক্সি যুদ্ধ হইতে পারে। সেইখানে আমরা যদি ঢুকি তাহলে এটা বাংলাদেশের ফরেন পলিসির জন্য কত বড় একটা জায়গা, এটা আপনার একটা বেসিক আন্দাজ না। ইউ ডোন্ট হ্যাভ টু বি এ ফরেন পলিসি এক্সপার্ট টু নো দিস, টু আন্ডারস্ট্যান্ড দিস। এই জায়গায় আপনি অন্তর্বর্তীকালীন সরকার, কোনো ম্যান্ডেটওয়ালা সরকারও যদি ঢুকতে চাইতো এখানে, আমি হয়তো আন্দোলনে নামতাম। আমি আমার দল নিয়ে আমি আন্দোলনে নামতাম ভাই, যদি ম্যান্ডেটওয়ালা সরকার ঢুকতে চাইতো। আর এখানে কোনো ম্যান্ডেট ছাড়া সরকার ভাই, সে বলছে আমরা এখানে করিডোর দিব, কিভাবে? সো এই যে আলোচনাগুলো, নির্বাচন, করিডোর, রিফর্ম, মানে বিভিন্ন ধরনের আলোচনা যেগুলো কোনোভাবে একসাথে বসে না, যেগুলো সবকিছুর জন্য পিপলস ম্যান্ডেট নিতে হবে, সবগুলো একসাথে করা হচ্ছে। বাবি, জুলাই চার্টার নিয়ে আপনার কতটা? অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, ঐক্যমত্য কমিশন জুনের শেষে যে রিপোর্টটা দিবে ওই রিপোর্টই জুলাই চার্টার, কারণ ওখানে সবাই একমত হয়েছে। যেখানে একমত হয়েছে ওইটাই জুলাই চার্টার। এর বাইরে কেউ যদি বলে না না জুলাই চার্টার আমরা এটা চাই, তুমি কে ভাই আলাদা করে চাওয়ার, তখন এই প্রশ্ন আসবে। তখন আমরা বলবো অ্যাকচুয়ালি, কারণ এই জিনিসটা পরিষ্কার করা দরকার যে অনেকদিন ধরে জুলাই নেতৃত্ব নিয়ে কথা হচ্ছে। ভাই জুলাইতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নেমেছে, ডিরেক্ট নেতৃত্ব কেউ দেয় নাই। আর যদি আপনার বলতে হয় যে সবচেয়ে বড় গ্রুপ এবং যারা ওই গ্রুপের বাইরেও ছিল, তারা কার কাছ থেকে দিক নির্দেশনা চেয়েছে, তারা কার কাছ থেকে সহযোগিতা চেয়েছে, তাহলে ঘুরে ফিরে ওই একটা নামে চলে যায়, জনাব তারেক রহমান। তাহলে যদি আপনার বলতে হয়, এগেন আমি বলছি না কিন্তু জুলাই কোনো নেতা আছে, এটা আমি পরিষ্কার করছি যে জুলাইতে লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। বাট যদি বলতে হয় তাইলে তার নামই বলতে হবে যার কাছে ম্যাক্সিমাম সাপোর্টের জন্য গেছে, যার কাছে ম্যাক্সিমাম ডিরেকশনের জন্য গেছে, তাহলে সেটা জনাব তারেক রহমান। সো ওইটা যদি বলতে হয় জুলাই নেতৃত্ব, তাহলে জুলাই নেতৃত্ব ভাই জনাব তারেক রহমান। সো ওইভাবে যদি আপনার বলতে হয় যে এই ঐক্যমতের বাইরে কারো কথা শুনে কিছু দিব কিনা, তাহলে আগে জনাব তারেক রহমানকে জিজ্ঞেস করেন, তারপর কথা বলেন। সো মাহমুদা হাবিবা, ধন্যবাদ আপনাকে। এবং এটা ফাইনাল রাউন্ড। জুলাই চার্টার নিয়ে আসলে আমিও ওই একই ধরনের কথাই আর কি ফিল করি। সেটা হচ্ছে যে চার্টারে যারা এত লক্ষ কোটি মানুষের আপনি সুযোগই তো পেলেন না ফিডব্যাকটা নেওয়ার, সেইখানে দল হিসেবে আপনি অসংখ্য দলের সাথে বসেছেন, নিঃসন্দেহে এনসিপিও দল মানে ফর্ম করেছে। কিন্তু জিল্লুর ভাই যারা ছিল মাঠে, যেই লোকগুলো, যেই লেভেলের মানুষজন ছিলেন, ইনাদের সবার সম্মিলিত মানে উপস্থাপনা এখানে রাজনৈতিক দলগুলোই করছে। কাজেই ঐকমত্য যেটা হওয়ার পরে চাওয়া তো থাকতেই পারে জুলাই চার্টার তার মতো করে হবে। এমনকি জুলাই চার্টার ঐকমত্য না হওয়ার কারণে, কোনো কারণে যে প্রকাশ পাওয়ার পরেও এটা পিছিয়ে যায়, সেটা তো নির্বাচন পেছানোর জন্য কোনো কারণ হতে পারে না। আর স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নটা হচ্ছে, আপনি একটা জেনারেল ইলেকশন আগে কন্ডাক্ট করেন, স্থানীয় সরকার তো অন্তত 10 গুণ টাফ সেটার জন্য। আপনার হচ্ছে 450 অলমোস্ট 500 উপজেলা, আপনি যদি লোকাল ইলেকশনে চলে যান, আপনার কোন লেভেলের ম্যান পাওয়ার লাগবে, কোন লেভেলের মানে ইনভলভমেন্ট অফ দ্য মানে সিস্টেম লাগবে, সেটা আপনার কিভাবে আছে যে আপনি আগে লোকাল ইলেকশন যখন আপনি চাইবেন, তখন আপনাকে তো বুঝতে হবে আপনার নির্বাচন কমিশনের অবস্থাটা কি। একই মুখে আপনি বলছেন যে আপনি নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল নন, হতেই পারেন, আপনার কারণ থাকতে পারে। এখন তো আমাদেরও আস্থার সংকট হয়ে গেছে নির্বাচন কমিশনারকে কেন্দ্র করে, যেখানে নির্বাচন কমিশনের কেন্দ্র করে, যেখানে খেয়াল করে দেখেন যে আজ পর্যন্ত হাইকোর্ট এবং নির্বাচন কমিশন দিয়ে গেজেট দিয়ে মানে একজন মেয়র ঘোষিত হয়ে যাওয়ার পরেও একটা শপথ আপনি দেখুন
আপনি সর্বোচ্চ আদালতের রায়কে ভায়োলেট করছেন, আপনি নির্বাচন কমিশনকে ভায়োলেট করে একটা শপথ কিন্তু পড়াতে পারেননি। আপনি কিভাবে এই সরকারের প্রতি আস্থা রাখতে পারেন জিল্লুর ভাই নির্বাচন কেন্দ্রিক বিষয়ে? এটা কি খুব বড় একটা এক্সাম্পল না? ইশাকের কথাটা ইশাকের কারণে কিন্তু বারবার উঠে আসে না, ইশাকের কথাটা এই কারণে ডিসকাশনে বারবার উঠে আসে যে মেয়র হিসেবে সে গেজেটেড হয়ে গেছে, হি ইজ আ গেজেটেড মেয়র ইন বাংলাদেশ, অথচ কতখানি অডাসিটি একটা মন্ত্রণালয়ের যে তারা একটা শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করতে পারছে না। তারা আবার দাবি করে, সেই তাদের সংশ্লিষ্ট নেতারা দাবি করে যে স্থানীয় সরকার নির্বাচন বা গণপরিষদ নির্বাচন প্রয়োজন নাই, সুযোগ নাই, এবং নির্বাচন প্রথমে জাতীয়ই হতে হবে এবং এই নির্বাচনটাকে ডিসেম্বরের মধ্যেই পেতে হবে। আগামী যেটা আমাদের সবচেয়ে বড় এখন যেটা শঙ্কার জায়গা, সেই শঙ্কার জায়গা কিন্তু ভিন্ন। সেই শঙ্কার জায়গাটা হচ্ছে, আপনি ঘুরিয়ে ফিরে প্রশ্নটা জিজ্ঞেস করছিলেন যে আসলে কোন গ্রুপের জন্য এপ্রিলে নির্বাচনটা। আমরা এমন কোনো গ্রুপ যাদের পুরনো দায়বদ্ধতা আছে এবং জাতির সাথে হিসাব নিকাশ বকেয়া আছে, তাদেরকে কোনো সুবিধা দেওয়ার মতো কোনো নির্বাচন বা সময়সীমার আমরা একেবারে মানে কঠিনভাবে বিরোধিতা করব। দেখুন, বিএনপি কিন্তু মানে কি বলো যে লগি বৈঠা দল নয়, জনগণের দল। কাজে এই সরকারকে অচল করে দিতে অনেক কিছু দরকার নেই। ঢাকা শহরে, শুধু ঢাকা শহরে বিএনপির যারা সমর্থক আছেন, কর্মী আছেন, তারাই যদি বসে পড়েন, সেটা কিভাবে সামলানো যায় সেইটাও আমি আগ্রহী দেখতে। কারণ হচ্ছে ফ্যাসিজম, শেখ হাসিনা ফ্যাসিজম করে টিকে যাওয়ার প্রধান কারণ ছিল